আজকের ভিডিওতে আমি একদম আপনাকে A to Z একটা ম্যাপের গাইডলাইন দেব এবং আমি এটা গ্যারান্টি দিচ্ছি যদি আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত কেউ খুব ভালো করে করেন, তাহলে আপনার কোনো কোচিং সেন্টার আর অন্য কোনো হেল্পেরই প্রয়োজন হবে না। পাশাপাশি আপনি যেটা করতে হবে যে ক্যামব্রিজের বই থেকে যে ম্যাপের কোশ্চেনগুলো আছে সেগুলা সেগুলোকে অবশ্যই আপনার কী করতে হবে, এখান থেকে আজকের ক্লাস থেকে যে নলেজটা আপনি নিলেন সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে অন্যান্য বেশ কিছু প্র্যাকটিস ম্যাটেরিয়ালস ক্যামব্রিজ থেকে করার মাধ্যমে। এটা যদি কেউ করতে পারেন তাহলে আপনার ম্যাপ নিয়ে আর কোনো চিন্তাই থাকবে না। সো বেশি কথা না বলে চলেন শুরু করে দেই। প্রথমেই প্রথমেই যেই জিনিসগুলো আপনাকে ম্যাপের কোশ্চেন পাওয়ার পরপরই যেই জিনিসগুলোকে আগে ফোকাস করতে হবে, আহ, অনেকেই জানে জিনিসগুলো, তারপর আমি একদম যারা বিগিনার তাদের জন্য সব কথা বলবো আজকে খুলে খুলে। প্রথমেই হচ্ছে গিয়ে টেন্সটা খেয়াল করতে হবে। টেন্সটা খুব সিম্পল, আপনার যে কোনো দুইটা ক্যাটাগরি থেকে কোশ্চেন হবে। হ্যাঁ, সেটা কি, আমি এখানে দুইটা স্যাম্পল দিয়েছি আজকে আপনাদের জন্য বোঝানোর জন্য। প্রথমে হচ্ছে গিয়ে যে আইদার আপনার প্রথম কথা হচ্ছে ম্যাপের মধ্যে আমার দুইটা ম্যাপ থাকবে, তাই না? ম্যাপ কোশ্চেনে একটা ম্যাপ থাকবে হচ্ছে গিয়ে আইদার অতীত অর্থাৎ পাস্টের, এবং আরেকটা ম্যাপ হবে হচ্ছে প্রেজেন্ট অথবা ফিউচারের। সো এই কম্বিনেশনটা শুরুতেই আপনাকে খেয়াল করতে হবে। সাপোজ এইটার কথা যদি চিন্তা করি আজকে আমরা, এখানে এই এক্সাম্পলটার মধ্যে দেখেন নরবিটন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাও। তাহলে বর্তমান সময়ে নরবিটন নামক যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সেটার চেহারাটা হচ্ছে এরকম। এবং পরে বলা আছে প্ল্যান্ড ফিউচার ডেভেলপমেন্ট। ফিউচার ডেভেলপমেন্ট মানে কি? এটা হচ্ছে ভবিষ্যতের পরিকল্পনা। তাহলে এই কোশ্চেনটা আমাকে লেখার সময় অবশ্যই আমাকে দুইটা টেন্স ফলো করতে হবে। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আর একটা হচ্ছে ফিউচার টেন্স, রাইট? সো এটা কিন্তু শুরুতেই খেয়াল করে দেখতে হবে। আচ্ছা, এরপরে আমি আরেকটা কোশ্চেন দেখাই আপনাকে। এখানে দেখেন আমার আরেকটা কোশ্চেন দেওয়া আছে আজকে। এখানে দেখেন সেন্ট্রাল লাইব্রেরি 20 ইয়ার্স এগো। অর্থাৎ এটা কিন্তু 20 ইয়ার্স এগো মানে কি পাস্টের একটা ম্যাপ, এবং সেন্ট্রাল লাইব্রেরি টুডে এটা হচ্ছে আজকের একটা ম্যাপ বা বর্তমান সময়ের একটা ম্যাপ। সো এই ক্ষেত্রে কিন্তু আমাকে এই কোশ্চেনটা হচ্ছে গিয়ে লেখার সময় অবশ্যই পাস্ট টেন্স এবং পাস্ট টেন্স এবং হচ্ছে প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, যে ম্যাপ টেন্সের বিষয়টা হচ্ছে এরকম যে দুইটা ক্যাটাগরি থেকে এক কোশ্চেন হবে, আইদার হচ্ছে গিয়ে আমার পাস্ট এবং প্রেজেন্ট নিয়ে হচ্ছে কোশ্চেনটা হবে, অথবা আমার হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচার নিয়ে কোশ্চেন হবে। ঠিক আছে? সো আমার প্রথম কাজ হবে কোশ্চেনটা আমার যদি কোশ্চেনে দেখি, দেখেন এই যে কোশ্চেনে ওটা বলা আছে 20 ইয়ার্স এগো অ্যান্ড হাউ ইট লুকস নাও। তাহলে কোশ্চেনেও হচ্ছে গিয়ে টেন্সের কথাটা বলা আছে, আবার হচ্ছে ম্যাপ যেটা থাকবে ম্যাপের মধ্যেও কিন্তু কোনো না কোনো পাশে হচ্ছে গিয়ে আপনাকে এটা বলে দিবে যে এটা কোন টেন্সে, অর্থাৎ বা এই ম্যাপটা কোন সময়। সো এই প্রথমে আমাকে হচ্ছে কি এই জায়গাটা ক্লিয়ার করে নিতে হবে, সেই অনুযায়ী এটা কিন্তু ভুল করলে একটা মেজর মিস্টেক হয়ে গেল, তাই না? খুব সিলি একটা মিস্টেক হলো, যেটার কোনো মাফ নাই। সো টেন্স নিয়ে কখনোই ভুল করা যাবে না। আশা করি আপনাদের টেন্স নিয়ে খুব একটা সমস্যা নাই। তারপরেও যদি কারো গ্রামারে প্রবলেম থাকে, আহ, আহ, বিশেষ করে হচ্ছে ম্যাপ এবং প্রসেস ডায়াগ্রামে প্রচুর পরিমাণে প্যাসিভ ভয়েস লাগে, অ্যাক্টিভ ভয়েস কম ইউজ করা হয়, কারণ এখানে নর্মালি হচ্ছে গিয়ে বিভিন্ন জিনিস হচ্ছে গিয়ে যারা তৈরি করে তারা এখানে ইম্পর্টেন্ট না। হ্যাঁ, সো এরকম সিচুয়েশনে কিন্তু আমরা প্যাসিভ ভয়েস ইউজ করি, যেখানে হচ্ছে বিল্ডার যে তৈরি করতেছে বা যে চেঞ্জ করতেছে সে তেমন একটা ইম্পর্টেন্ট না, চেঞ্জটা ইম্পর্টেন্ট, কিন্তু কে চেঞ্জ করতেছে সে ইম্পর্টেন্ট না। এরকম সিচুয়েশনকে আমরা প্যাসিভ ভয়েসে হচ্ছে বলে থাকি, এবং এটা ম্যাপে এবং প্রসেস ডায়াগ্রামে খুব বেশি ইউজ হয়। সো টেন্স নিয়ে বা হচ্ছে গ্রামার নিয়ে যদি কারো প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেগুলো নিয়ে আলাদা করে ভিডিও করবো ইনশাল্লাহ। এরপরে আসি 2 নাম্বার যে জিনিসটা আমাকে অবশ্যই বিবেচনা করতে হবে সেটা হচ্ছে কম্পাস। এই জিনিসটা বিলিভ মি, এটা অনেক ভালো ভালো স্টুডেন্টরাও কিন্তু অনেক দিন প্র্যাকটিস করার পরও এই জিনিসটা যে কত ইম্পর্ট্যান্ট এটা হয়তো বা তারা জানে না অথবা বুঝে না, হোয়াটএভার। আজকে আমি এটাও ক্লিয়ার করতেছি। দেখেন কম্পাস জিনিসটা কি, ছোটোবেলা থেকে আমরা জানি এই যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এরকম একটা ডিরেকশন যদি ম্যাপের কোনায় দেওয়া থাকে এটাকে আমরা বলি একটা কম্পাস দেওয়া আছে, রাইট? ডিরেকশনের জন্য, সহজে যাতে ডিরেকশনটা আমরা নির্ধারণ করতে পারি। সো এরকম এই 4টা ডিরেকশন থেকে টু বি অনেস্ট আসলে 8টা ভাগ তৈরি হয়ে যায়, তাই না? একে তো হচ্ছে গিয়ে এই 4টা ডিরেকশনের 4টা ভাগ আছেই। এরপর আবার হচ্ছে গিয়ে এই 2টার মাঝামাঝি আমরা বলি না যে উত্তর পূর্ব, সেরকম আর কি, নর্থ আর ইস্টের মাঝামাঝি উত্তর পূর্ব। সো এরকম যদি ভাগ করি টোটাল এখানে 8টা ভাগ হবে। আমি আজকে কম্পাস নিয়ে খুব বেশি কথা বলবো না, কারণ হচ্ছে গিয়ে কম্পাস দেওয়া থাকলে কোশ্চেন অনেক ইজি হয়ে যায়, এটা আশা করি অনেকেই পারবেন। কিন্তু কম্পাস যদি না দেওয়া থাকে তখন কিন্তু অনেক জটিল হয়ে যায় বিষয়টা। কারণ হচ্ছে যখন ওরা কম্পাস দিবে না আপনাকে ম্যাপের মধ্যে, তখন ওরা এক্সপেক্ট করতেছে আপনি কম্পাস ছাড়াই পুরা জিনিসটা ডেসক্রাইব করতে করেন বা ডেসক্রাইব করে দেখান। হুম, যেটা কিন্তু খুব পসিবল, খুব বেশ কিছু ওয়ার্ড জানা থাকলেই কম্পাস ছাড়াই আমরা খুব সহজেই পুরা ম্যাপটাকে ডেসক্রাইব করা পসিবল। সো যখন কম্পাস দিচ্ছে না তারা, তখন তারা আপনার কাছ থেকে সেই জিনিসটাই চাচ্ছে, সো আপনি কিন্তু তখন কম্পাস ব্যবহার করবেন না।
যদি কম্পাসটা দেওয়া না থাকে, সাপোজ আমি যদি আজকে এই যে পরের কোশ্চেনটা দেখাই, এইখানে দেখেন তো এই ম্যাপটার মধ্যে আমাদের আজকে কোনো কম্পাস দেওয়া নাই, রাইট? কোথাও কোনো কম্পাস দেওয়া নাই। সো এই জিনিসটা যখন আমরা লিখবো, এই ম্যাপটা লিখবো, তখন কিন্তু কম্পাসের হেল্প ছাড়াই আমাকে লিখতে হবে। সো এটা গেল আমার ২ নাম্বার জিনিস, যে কম্পাস আছে নাকি নাই সেটা দেখব। যদি কম্পাস দেওয়া থাকে সেটার হেল্প নেব। যদি কম্পাস দেওয়া না থাকে তখন আমরা কি করব, আমি একটু নিচে এখানে বেশ কতগুলো ওয়ার্ড লিখে দিয়েছি দেখেন। যেটা কম্পাস যদি না দেওয়া থাকে আমার জন্য একদম ভাইটাল হবে এই ওয়ার্ডগুলা। সো একটু চলেন এগুলো নিয়ে একটু আলোচনা করে যাই এখানেই। প্রথমেই হচ্ছে গিয়ে যে আমার কি লাগবে, যেহেতু কম্পাস দেওয়া নাই তাহলে আমাকে হচ্ছে ডান, বাম, উপর, নিচ এই ওয়ার্ডগুলো ইউজ করতে হবে। সো এটার জন্য আমরা লেফট, রাইট, টপ, বটম এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি। তারপর হচ্ছে ইন ফ্রন্ট অফ, আপনি যদি বলতে চান যে এটার সামনে এটা আছে তাহলে ইন ফ্রন্ট অফ। বিহাইন্ড মানে পেছনে। ইন বিটুইন মানে হচ্ছে মাঝে, অর্থাৎ দুইটা অবজেক্টের মাঝখানে অন্য কিছু আছে তখন হচ্ছে ইন বিটুইন। সাপোজ এখানে যদি আমি একটা উদাহরণ দিই, এই দেখেন এখানে কম্পিউটার গেমস রুম আর এখানে হচ্ছে রিডিং রুম। আর এই দুইটা রুমের মাঝখানে হচ্ছে আমার অ্যাডাল্ট ফিকশন বুক আছে, তাই না? তাহলে অ্যাডাল্ট ফিকশন বুকের লোকেশনটা কোথায়? ইন বিটুইন কম্পিউটার গেমস অ্যান্ড রিডিং রুম। তাহলে এখানেও এটাকেও কিন্তু আমরা স্পেসিফিকলি বলে দিতে পারতেছি কোথায় আছে। আচ্ছা, তারপরে আসি, যদি আপনি বলতে চান যে এটার কাছেই অবস্থিত, তাহলে বলতে পারেন কি নিয়ার, নেক্সট টু অথবা অ্যাডজেসেন্ট টু। যারা জানি না এই ওয়ার্ডটা শিখে নেব। আচ্ছা, তারপর যদি আপনি বলতে চান যে এটার বিপরীতে অবস্থিত অথবা উল্টা পাশে অবস্থিত, তখন অপোজিট অথবা অন দ্য আদার সাইড। আপনি যদি বলতে চান যে এটা একদম মাঝখানে অবস্থিত, তাহলে কি হবে? ইন দ্য সেন্টার অথবা মিডল অফ দ্য ম্যাপ, তাই না? ইন দ্য সেন্টার, যেমন সাপোজ আমি যদি বলি এই যে চেয়ার টেবিলগুলো এখানে কি এই ম্যাপের একদম মাঝখানে আছে, তাহলে আমরা এটাকে বলতে পারি একদম সেন্টারে অথবা মিডলে আছে ম্যাপের। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আরেকটা মজার জিনিস, সেটা হচ্ছে গিয়ে যদি একেবারেই কোনায় যদি কোনো কিছু থাকে, সাপোজ আমি যদি দেখি এখানে দেখেন এই রুমটার একেবারে কোনায় হচ্ছে গিয়ে 4টা রুম আছে, তাই না? বড় রুমটা। সো এগুলাকে আমরা কিভাবে স্পেসিফিক করব? খুব সহজ। এটা হচ্ছে গিয়ে দেখেন আমি আ এটা হচ্ছে আমার উপরের সাইড অর্থাৎ টপ সাইড। আবার এই পাশটা হচ্ছে লেফট সাইড। তাহলে এটার লোকেশনটা কি হবে? টপ, লেফট, কর্নার। সেম ভাবে এটা টপ, রাইট, কর্নার। এটা যেহেতু নিচে আছে তাহলে বটম সাইড, আবার লেফটে আছে তাহলে বটম, লেফট, কর্নার। এটা বটম, রাইট, কর্নার। সো কত সুন্দর দেখছেন? আমি ম্যাপ আ কম্পাস ইউজ করা ছাড়াই যে কোনো ফিচারকে এই ওয়ার্ডগুলো ইউজ করে বলে দিতে পারব। সো এই ওয়ার্ডগুলোকে অবশ্যই আপনারা নোট খাতায় তুলে নেবেন এবং এগুলোকে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে ইনডোর এবং আউটডোর। আ ইনডোর আউটডোরের বিষয়টার অর্থটা হয়তো সবাই জানে। ইনডোর মানে হচ্ছে যখন আমার ম্যাপটা হচ্ছে কোনো একটা ঘরের ভিতরে অবস্থিত, হ্যাঁ? যেমন সাপোজ এই ম্যাপটার কথাই যদি চিন্তা করি আমরা, যে এটা একটা লাইব্রেরির ম্যাপ, তাই না? এটা হচ্ছে লাইব্রেরির ম্যাপ। সো লাইব্রেরির একটা লাইব্রেরি হচ্ছে একটা ইনডোর ইউনিট, তাই না? ঘরের একটা হচ্ছে ৪ দেওয়ালের মাঝখানে এই ফিচারগুলো অবস্থিত। সো এক্ষেত্রে যেটা হয়, ইনডোর ইউনিটে হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন ফিচারগুলা বা সার্ভিসগুলা খুব কাছাকাছি হয়। একটার সাথে একটা লাগানো থাকে। খুব একটা গ্যাপ থাকে না। আর এটা হচ্ছে গিয়ে যে সাপোজ এখানে যে উদাহরণটা দেওয়া আছে এটা হচ্ছে একটা আউটডোর ইউনিট। যেরকম কি এখানে একটা পার্ক দেওয়া আছে, সরি এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দেওয়া আছে। এখানে আবার একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দেওয়া আছে। সো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলেন, পার্ক বলেন, তারপর হচ্ছে গিয়ে আপনার বাহিরে যেই জিনিসগুলো অবস্থিত হতে পারে এরকম যে কোনো জিনিস যখন আমার ম্যাপে দেওয়া থাকবে, তখন একটু ডিফারেন্স যেটা হয় সেটা হচ্ছে ফিচার্সগুলোর মধ্যে বেশ ডিসটেন্স থাকে। দেখা যায় অনেক ফাঁকা জায়গা থাকে, একেকটা একেক জায়গায় থাকে, তাই না? সো ইনডোর এবং আউটডোরের ক্ষেত্রে আমি বলব যে ম্যাপেরটা কিছুটা ভিন্ন হয়। আপনি অবশ্যই যখন প্র্যাকটিস করবেন ক্যামব্রিজের বই থেকে বেশ কিছু ইনডোর ইউনিট প্র্যাকটিস করবেন এবং বেশ কিছু আউটডোর ইউনিট প্র্যাকটিস করবেন। তাহলে আশা করি যে আপনার কনফিউশনটা কেটে যাবে। আমি অবশ্যই নেক্সটে চেষ্টা করব। আজকে আমি যে ভিডিওটা দেই, আজকে মেবি আমি হচ্ছে গিয়ে এটা সলভ করব। এটা যেহেতু ইনডোর, আরেকটা ভিডিওতে আমি একটা আপনাদেরকে আউটডোর সলভ করে দেখাবো। সো আশা করি ২ টা লেকচার যদি আমার কাছ থেকে আপনারা ভালো করে আ শিখে নেন, কোনো প্রবলেম হওয়ার কথা না। সো আর বেশি কথা বলব না। আজকে একটা প্রবলেম সলভ করব আমরা। প্রবলেমটা সলভ করতে গিয়ে আমি আপনাদেরকে বাকি জিনিসগুলা শেখাবো যে আসলেই ডিটেইলসগুলাকে আমরা কিভাবে তুলে ধরতে পারি খুব ভালো একটা মার্ক নিয়ে আসার জন্য। লেটস স্টার্ট। The diagram below shows the floor plan of a public library 20 years ago and how it looks now. সো শুরুতে আমরা ইন্ট্রোডাকশন লিখব। ইন্ট্রোডাকশনে আমরা প্যারাফ্রেজ করি। যেই কথাটা আমার কোশ্চেনে বলা আছে সেটাকে আমরা আমাদের যেই সিনোনিমগুলা জানা আছে সেই সিনোনিমগুলা ইউজ করে এবং হচ্ছে গিয়ে যদি সেন্টেন্সের স্ট্রাকচারে কোনো পরিবর্তন আনতে পারি সেটা সহ সব কিছু মিলায়ে আমরা চেষ্টা করব এই কোশ্চেনের কথাটাকে আমার ভাষায় বলার জন্য, তাই না? এটাই হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। এখানে আসলে নিজের ক্রিয়েটিভিটি বা অন্য কোনো কিছু দেখানোর সুযোগ নাই। আপনার নলেজটাই এখানে আসলে
দিন শেষে হচ্ছে কাজে লাগবে। সো চলেন আমরা লেখার চেষ্টা করি এটা। তাহলে আমরা বলতে পারি যে সরি যেটা ডায়াগ্রাম বলা আছে, তাই না? ডায়াগ্রামকে হচ্ছে গিয়ে যে বলা যেতে পারে কি পিকচার। আচ্ছা, বিলো শব্দটা আমি অবশ্যই এগুলো আমরা বাদ দিব। সো এটা বাদ দিলাম। তাহলে শোজ থাকে, তারপরে শোজের বদলে কি হতে পারে? অনেকগুলা জিনিসই হতে পারে। ইলাস্ট্রেট দিতে পারেন আপনি, ডেমনস্ট্রেট দিতে পারেন, এক্সিবিট দিতে পারেন, ডিসপ্লে বলতে পারেন, প্রোভাইড বলতে পারেন। অনেকগুলো ওয়ার্ড আছে। আমরা সাপোজ এখানে আজকে ডেমনস্ট্রেট ইউজ করি। আচ্ছা, তাহলে কি ডেমনস্ট্রেট করতেছে? দ্য ফ্লোর প্ল্যান অফ আ পাবলিক লাইব্রেরি 20 years ago অ্যান্ড হাউ ইট লুকস নাও। অনেক বড় একটা কথা বলা আছে। এটাকে কিন্তু আমরা চাইলে খুব সহজে অন্যভাবে এই সেম জিনিসটাকে বলতে পারি। সেটা কি হতে পারে? যে সাপোজ হাউ এ পাবলিক লাইব্রেরি সাপোজ হ্যাজ চেঞ্জড ওভার দ্য লাস্ট 20 years। দেখেন আমি হচ্ছে গিয়ে এই কোশ্চেনে যেটা বললো সেটাই বললাম, কিন্তু আমি একটু এই লাস্টের অংশটায় আমি স্ট্রাকচারটাই চেঞ্জ করে ফেলছি। আমি আমার মতো করে বললাম পিকচার, দ্য পিকচার ডেমনস্ট্রেট হাউ এ পাবলিক লাইব্রেরি হ্যাজ চেঞ্জড ওভার দ্য লাস্ট 20 years। পিকচারটা কি দেখাচ্ছে? দেখাচ্ছে যে একটা পাবলিক লাইব্রেরি লাস্ট 20 ইয়ার্সে কী কী পরিবর্তনের মধ্য দিয়ে গেছে সেটা দেখাচ্ছে। তো সেই কথাটাই আমার কোশ্চেনে বলা। তাহলে আমার সুন্দর করে একটা প্যারাফ্রেজ হয়ে গেল। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা ওভারভিউ লিখব, তাই না? ওভারভিউটা আমরা চাইলে এই অংশেও লিখতে পারি, অথবা আমি এখানে বডিগুলা শেষ করে একদম লাস্টে গিয়েও হচ্ছে ওভারভিউটা লিখতে পারি। এটা আপ টু ইউ। আমি নিজে পার্সোনালি প্রিফার করি এইখানে ওভারভিউটা লিখে ফেলার। তাতে করে হয় কি, ওভারভিউ লিখতে গেলে আপনাকে কোশ্চেনটার দিকে খুব ভালো করে তাকাতে হবে, কোথায় কি আছে না আছে এগুলো খুব ভালো করে লক্ষ্য করতে হবে। কারণ হচ্ছে গিয়ে ওভারভিউতে আমরা কি করি, সামারাইজ করি, মেন ফিচারগুলোকে নিয়ে কথা বলি। সেটা যদি আপনি আসলে এখানে করে ফেলতে পারেন সাকসেসফুলি, তাহলে কিন্তু আপনার বডিগুলা খুব সুন্দর হয়। কারণ আপনি অলরেডি সব মানে ধারণা হয়ে যায় যে কোথায় কি আছে না আছে। সামারিটা যেহেতু আপনি অলরেডি করে ফেলতে পারছেন। তো সেজন্য আমি এখানে আসলে ওভারভিউটা করে ফেলি। আচ্ছা, এখন ওভারভিউ করার সময়, ম্যাপের ওভারভিউ করার সময় খুব সহজ একটা বুদ্ধি আছে, খুব সহজ সিস্টেম আছে। আপনি যদি ওভারভিউ নিয়ে খুব বেশি সাফার করেন, আজকে আমি আপনাকে এমন একটা টেকনিক শিখাই দেবো, জাস্ট আপনার কখনো ওভারভিউ নিয়ে ভাবতেই হবে না। আচ্ছা, সো ওভারভিউ শুরুতে আমরা কি ওভারঅল শব্দটা দিয়ে শুরু করি কানেক্টরস হিসেবে, অথবা আপনি ইন জেনারেল বলতে পারেন, ইন জেনারেল। আচ্ছা, ইন জেনারেল কি হইলো তাহলে? দেখেন, ১ম এ যে জিনিসটা আমরা মাথায় রাখবো যে কোয়েশ্চেনটার দিকে আপনি সবসময় হচ্ছে গিয়ে কোয়েশ্চেনটা পাওয়ার পর একটু খেয়াল করবেন যে ২ টা ম্যাপ আমার দেওয়া আছে, এই ম্যাপের পরিবর্তনগুলা কিরকম? কিরকম বলতে আমি কি বোঝাচ্ছি? যে ছোটখাটো কি পরিবর্তন হইছে? নাকি হচ্ছে অনেক বেশি পরিবর্তন হইছে? নাকি মাঝামাঝি মানের পরিবর্তন হইছে? অর্থাৎ ফিচারগুলা কি একদম কমপ্লিটলি যা আছে সবকিছু কি হচ্ছে গিয়ে যে আ আ ২য় ম্যাপটায় চেঞ্জ হয়ে গেছে? নাকি অল্প কয়েকটা ফিচার্স পরিবর্তন হয়েছে, নাকি হচ্ছে গিয়ে মিডিয়াম বলা যায় 50-50 পরিবর্তন হয়েছে? এইটা নিয়ে আমরা হচ্ছে ওভারভিউ ১ম লাইনটা আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে আজকেরটায় খেয়াল করি আমরা। আজকে যে ম্যাপটা আছে দেখেন এইখানে আ 20 ইয়ার্স এগো পাস্টে যে ম্যাপটা আছে, এখানে হচ্ছে কম্পিউটার গেমসের রুম ছিল। সেখানে এখন কি হইছে? আ সেখানে হচ্ছে স্টোরি টেলিং ইভেন্ট এবং চিলড্রেন ফিকশন বুক, অর্থাৎ এটা একটা অন্য পারপাসে এই রুমটাকে ইউজ করা হচ্ছে। পাশাপাশি রুমটাকে একটু বড় করা হইছে। আচ্ছা, তারপরে এখানে চিলড্রেন বুক, এখানে হচ্ছে লেকচার রুম। এখানে হচ্ছে গিয়ে যে রিডিং রুম ছিল এই কোণায়, এখানে কম্পিউটার রুম, এখানে এনকোয়ারি ডেস্ক ছিল, এখানে হয়ে গেছে ক্যাফে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এই ২ টা রুমের মাঝখানে অ্যাডাল্ট ফিকশন বুক ছিল, এখন এখানে হলো রেফারেন্স বুক আছে। এই ২ টা রুমের মাঝখানে হচ্ছে নন ফিকশন বুক ছিল, এখন এখানে হচ্ছে গিয়ে যে বেশ কয়েকটা ফিচার আছে, অল্প ৩-৪ টা ফিচার আছে। রুমের মাঝখানে হচ্ছে গিয়ে আগে টেবিল চেয়ার ছিল, এখন হচ্ছে টেবিল চেয়ারটাকে সরায় খালি একটা জায়গা তৈরি করা হয়েছে। আচ্ছা, সো এখন আপনি আমাকে বলেন যে এই রুমের কি তেমন কোনো কিছুই কি বাকি রাখছে ওরা? যা আছে সব কিছুই কিন্তু রিপ্লেস করে দিছে। হ্যাঁ? অন্যান্য মানে একটা ফিচারকে আরেকটা ফিচার দিয়ে চেঞ্জ করা হইছে। তাহলে এই ক্ষেত্রে আমার যে চেঞ্জটা হইছে সেটাকে আমরা বলব যে একটা মেজর চেঞ্জ হইছে। বড় রকমের একটা পরিবর্তন হইছে। এখন যদি সাপোজ আপনার এখানে যদি খুব ছোটখাটো কিছু পরিবর্তন হইতো, অল্প কিছু পরিবর্তন হইছে, বেশি না, তখন মেজরের জায়গায় আমরা বলতাম কি মাইনর চেঞ্জ হইছে। ঠিক আছে? আর যদি মোটামুটি যেটা বললাম 50-60% চেঞ্জ হইছে, তখন আমরা বলব সেটা মডারেটলি চেঞ্জ হইছে। ঠিক আছে? তো এই ৩ টা ওয়ার্ড জানা থাকলে আমার ১ম লাইনটা লেখা খুব সহজ। তাহলে এই ক্ষেত্রে আমাদের ইন জেনারেল দ্য লাইব্রেরি আ আমরা বলতে পারি যে হ্যাজ এক্সপেরিয়েন্সড মেজর চেঞ্জেস বলা যেতে পারে এক্ষেত্রে। এইটুকু বললেই হবে যে ইন জেনারেল দ্য লাইব্রেরি হ্যাজ সরি, এখানে মেজর বানানটা ভুলে গেলাম।
ইন জেনারেল দ্য লাইব্রেরি হ্যাজ এক্সপিরিয়েন্স মেজর চেঞ্জেস। যদি ছোট চেঞ্জ হইতো, অল্প পরিবর্তন হইতো, তাহলে মেজরের জায়গায় আমরা মাইনর লিখতাম, MINOR। আর যদি মোটামুটি হইতো তাহলে মডারেট এক্সপিরিয়েন্স, মডারেট চেঞ্জেস। মডারেট বার্ন সবাই জানি, MODERATE। সো এই হচ্ছে গিয়ে আমার ওভারভিউর প্রথম লাইনটা। তাহলে আপনার কাজ কী হবে, ওভারভিউতে শুরুতেই হচ্ছে গিয়ে এই পরিবর্তনটা খেয়াল করবেন, সেটা ধরনটা কীরকম, মাত্রাটা কতটুকু, সেই অনুযায়ী আমি এখানে অ্যাডজেক্টিভ ইউজ করব, মেজর, মাইনর অথবা মডারেট। প্রথম লাইন শেষ হয়ে গেল। এখন আসি দ্বিতীয় লাইনে। দ্বিতীয় লাইনে আমরা হচ্ছে যেই জিনিসগুলা এখান থেকে বিলুপ্ত করা হয়েছে বা সরায় দেওয়া হয়েছে, সেই জিনিসগুলাকে ইনক্লুড করে দিতে পারি। আচ্ছা, তো এই জিনিসটাকে খুব সুন্দর করে লেখা যায়, সেটা কিভাবে, যে আমরা বলতে পারি যে সাম অফ দ্য ওল্ড সার্ভিসেস, বলতে পারি হ্যাভ বিন রিমুভড বলা যেতে পারে। REMOV, এটি রিমুভ। আচ্ছা, কেন করা হয়েছে, টু মেক স্পেস, জায়গা করে দিতে, ফর নিউ ফ্যাসিলিটিস, নতুন নতুন ফ্যাসিলিটিকে। আচ্ছা, এখন সেই সাথে আমি কি বললাম, যে এখানে নতুন যে ফ্যাসিলিটি, এই লাইনটা চলেন আমরা লিখি যে নতুন ফ্যাসিলিটিগুলো কি, সাচ অ্যাজ কি হতে পারে, সেটা আমরা যদি এখন একটু কোশ্চেনটা আমার নিচে চলে গেছে, তাই না? এই নতুন ফ্যাসিলিটিগুলোর দিকে যদি তাকাই, তাহলে কি কি আছে এখানে দেখেন তো। যে কম্পিউটার রুম হয়েছে, একটা ক্যাফে হয়েছে, তারপরে হচ্ছে চিলড্রেন বুক, এখানে হলো কম্পিউটার গেমসের জায়গা আছে, পাশাপাশি এখানে হচ্ছে গিয়ে বেশ কয়েকটা নতুন ফিচার আছে। সবগুলো যদি উল্লেখ নাও করি, আমরা মেইন কিছু জিনিস উল্লেখ করতে পারি। সাপোজ আমি হচ্ছে কম্পিউটার রুম, ক্যাফে, লেকচার রুম, স্টোরি টেলিং, ইভেন্ট, এখান থেকে একটা কি ধরেন সাপোজ সেলফ সার্ভিস মেশিন, এগুলো নিচ্ছি, 4-5টা নিচ্ছি, নিয়ে আমি হচ্ছে এখানে ইনক্লুড করে দিচ্ছি। তাহলে আমি এই লাইনটা কি লিখলাম, যে নতুন কোন কোন জিনিসগুলা অ্যাড করা হয়েছে। সাম অফ দ্য ওল্ড সার্ভিস হ্যাভ বিন রিমুভড, কিছু কিছু পুরাতন ফিচারকে রিমুভ করে দেওয়া হয়েছে, কেন, টু মেক স্পেস ফর নিউ ফ্যাসিলিটিস, সাচ অ্যাজ, বললাম আমরা কি, কম্পিউটার রুম। আচ্ছা, তারপর হচ্ছে একটা ক্যাফে হয়েছিল ওই পাশ দিয়ে, তারপরে আর কি ছিল, একটা লেকচার রুম ছিল। আচ্ছা, আর কি ছিল, স্টোরি টেলিং ইভেন্ট ছিল মেবি এই পাশে, স্টোরি টেলিং, সরি, ইভেন্ট, ইভেন্টস ছিল। এবং আর একটা কি ছিল জানি, আর একটা ধরেন সাপোজ আমরা সেলফ সার্ভিস মেশিন যেটা ছিল ওটা উল্লেখ করে দিই, অ্যান্ড সেলফ সার্ভিস মেশিন। সো সো এই হচ্ছে গিয়ে যে আমার নতুন যে জিনিসগুলো অ্যাড হলো, তাহলে আমি ওভারভিউতে কি লিখলাম, শুরুতেই হচ্ছে গিয়ে যে চেঞ্জটা কীরকম, মেজর না মাইনর, সেটা উল্লেখ করলাম। দেন দ্বিতীয় লাইনটা হচ্ছে নতুন যে ফিচারগুলো হচ্ছে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে দ্বিতীয় লাইনে উল্লেখ করে দিলাম। এটাকে খুব সুন্দর করে একটা আমি সেন্টেন্স ইউজ করছি, আপনারা চাইলে এই সেন্টেন্সটা একদম মুখস্থ করে এই প্যাটার্নটা ইউজ করতে পারেন। জাস্ট সাচেসের পর যে উদাহরণগুলো দিচ্ছি, সেটাই হচ্ছে আপনি আপনার ম্যাপে যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো এখানে ইনক্লুড করে দিবেন, বাকি জিনিস সব সেম থাকবে। আচ্ছা, এটা খুব স্ট্যান্ডার্ড একটা লাইন হয়েছে কিন্তু। এখন আমি হচ্ছে তৃতীয় লাইনটায় হচ্ছে ওভারভিউ লিখবো, যে আম, সব কিছু তো আসলে চেঞ্জ হয় না, তাই না? আপনি একটু যদি খেয়াল করে দেখেন, আপনি সবসময় দেখবেন যে কোনো না কোনো জিনিস থাকবে যেটা হচ্ছে একই রয়ে গেছে, প্রথম এবং দ্বিতীয় ম্যাপের মধ্যে কমন রয়ে গেছে। তৃতীয় তৃতীয় লাইনটায় আমরা সবসময় চেষ্টা করব যে জিনিসটা সেম রয়ে গেছে বা যে জিনিসগুলো সেম রয়ে গেছে সেটাকে উল্লেখ করে দেওয়ার জন্য। এই দুইটা ম্যাপের মধ্যে যদি আমরা খেয়াল করি, তাহলে কোন জিনিসটা সেম রয়ে গেছে, প্রথমে যদি দেখি, দেখেন এন্ট্রেন্স এরিয়াটা, তাই না? আগে যেখানে আমার প্রবেশ পথ ছিল, এখনও কিন্তু সেই প্রবেশ পথটা একই রয়ে গেছে। তাহলে এটা আমার একটা হচ্ছে কমন ফিচার। দেন আরেকটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে গিয়ে যে ওভারঅল যে হচ্ছে গিয়ে লাইব্রেরির সাইজটা, তাই না? আমার ইন্টারনাল অনেক পরিবর্তন আসছে, রুমগুলোকে হচ্ছে রিপারপাস করা হয়েছে, নতুন পারপাসে ইউজ করা হচ্ছে, বা ভিতরে পরিবর্তনও আসছে অনেক, কিন্তু বাহিরের সাইজটা যদি চিন্তা করি, বাহিরে কিন্তু কোনো চেঞ্জ আসে না, অর্থাৎ লাইব্রেরির যে আগের ওভারঅল টোটাল সাইজ, এখনও কি আছে, ওই টোটাল সাইজটা সেম আছে। তাহলে এই দুইটা জিনিস আমি দেখলাম যেখানে সেম আছে, এটাকে আমি এখানে ইনক্লুড করে দিতে পারি। আচ্ছা, সেটা তাহলে আমরা কি করতে পারি? এখানে আমরা বলতে পারি যে যেহেতু এখন হচ্ছে আমরা একটু আগের লাইনটা থেকে একটু ভিন্ন লাইনে আসতেছি। আগের লাইনে আমরা বলছি হচ্ছে কোন জিনিস নতুন এড করা হয়েছে। এখন আমরা বলব হচ্ছে গিয়ে যে কোন জিনিস একই রয়ে গেছে। তাহলে এখানে একটা ভিন্ন টাইপের কথা বলার সময় আমরা however নামক যে কানেক্টরটা আছে এটা খুব বেশি ইউজ করি। তাহলে আমরা বলতে পারি however, দ্য, আমরা সাইজের কথাটা ফার্স্টে বলি। দ্য সাইজ অফ দ্য লাইব্রেরি অ্যান্ড
আরেকটা কী জিনিস যেন আমাদের সিমে ছিল, এন্ট্রেন্স এরিয়াটা অ্যান্ড দ্য এন্ট্রেন্স, তাই না? এন্ট্রেন্স এরিয়া, সরি, অ্যান্ড দ্য এন্ট্রেন্স এরিয়া, সরি এটা ভুল গেছে, তাই না? দ্য সাইজ অফ দ্য লাইব্রেরি অ্যান্ড দ্য এন্ট্রেন্স এরিয়া, এই দুইটা হচ্ছে কি সেম রয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি হ্যাভ স্টেড দ্য সেম। সো এই হচ্ছে গিয়ে আমার ওভারভিউ। এখানে হ্যাভ, হ্যাজ বা হচ্ছে গিয়ে প্যাসিভের ব্যবহার এগুলো নিয়ে যদি কারো গ্রামাটিক্যাল প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। গ্রামার নিয়ে আলাদা ক্লাস করার চেষ্টা করব। এখানে এই জিনিসগুলো আসলে এত বেশি এক্সপ্লেন করতে গেলে ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি আপনারা মোটামুটি গ্রামার জানেন, সেখান থেকে আমরা আসলে আগাচ্ছি। এখন আমরা বডি লিখব। যেহেতু আমার এখানে কম্পাস দেওয়া নাই, তাহলে আমাকে শুরুতেই হচ্ছে যে কোনো একটা ফিচারকে রেফারেন্স হিসেবে ধরে নিতে হবে। দেন ওটার সাপেক্ষে আমি ওটার লোকেশনটা ফিক্সড করব। দেন ওটার সাপেক্ষে ওটার সাথে যে আছে তার লোকেশনকে হচ্ছে ওই যে উপরে যে ওয়ার্ডগুলো আমরা শিখছি এগুলোর সাপেক্ষে একটা একটা করে ফিচার আমরা ডিসক্রাইব করবো। অর্থাৎ শুরুতেই আমার প্রয়োজন হবে যে যে কোনো একটা ফিচারকে রেফারেন্স হিসেবে ধরে নেওয়া। এখন আপনি চিন্তা করেন তো, যদি কোনো গাইড আপনাকে এই লাইব্রেরির হচ্ছে ডিরেকশন দিত, সে কি করতো সব সময়? সে, এটা খুবই স্বাভাবিক যে সে এন্ট্রেন্স থেকে শুরু করতো, তাই না? যে ফার্স্টে তুমি এন্ট্রেন্স দিয়ে ঢুকো, তারপর ডান পাশে এটা পাবা, বাম পাশে এটা পাবা, এভাবে করে আস্তে আস্তে সে সামনের দিকে আপনাকে নিয়ে যাবে, তাই না? তাহলে ইনডোর ইউনিটের ক্ষেত্রে আমি যেটা প্রিফার করি পার্সোনালি সবসময় এন্ট্রেন্সকে শুরুতেই রাখা বা এন্ট্রেন্সকে শুরুতেই রেফারেন্স হিসেবে ধরে নেওয়া। তারপরে এটার সাপেক্ষে আমরা সামনে, সামনে আগাবো। তাহলে সেটা যদি করতে যাই, চলেন আমরা বডিগুলা শুরু করি। আগের ভিডিওতে আমি দেখাইছি এখানে বডিটা শুরু করতে গেলে আমরা আ আ সরি, বডিটা শুরু করার জন্য আমরা কানেক্টর হিসেবে লুকিং এট দ্য ডিটেইলস বলতে পারি। যেহেতু বডিতে আমরা বিস্তারিত বলি। আচ্ছা, তো এখন কি দেখতেছি আমরা? একটু যদি আবার আমরা যাই যে এন্ট্রেন্স দিয়ে ঢুকলাম। বাম পাশে হচ্ছে গিয়ে আমার একটা রিডিং রুম আছে, তাই না? এবং সেটাকে হচ্ছে গিয়ে একটা কম্পিউটার রুম দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়েছে ভবিষ্যতে। এবং ডান পাশে হচ্ছে একটা ইনকোয়ারি ডেস্ক আছে, সেটাকে হচ্ছে সরি, এটা হচ্ছে ছিল আগে, এগুলো হচ্ছে আগে ছিল, এখন বর্তমানে হচ্ছে ইনকোয়ারি ডেস্কের জায়গায় হচ্ছে ক্যাফে চলে আসছে। সো এই জিনিসগুলোকে যদি আমি এখানে লিখতে যাই, তাহলে খুব সিম্পল ভাষায় ওই আগে যে ওয়ার্ডগুলো আমি দিলাম লিস্টের মধ্যে, ওয়ার্ডগুলো ইউজ করতেছি আমি, দেখেন। আহ, বলা যেতে পারে, সরি, এখানে বলা যেতে পারে যে কি বলে, লুকিং অ্যাট দ্য ডিটেলস। আমরা এইভাবে বলি যে টু দ্য লেফট অফ দ্য এন্ট্রেন্স। আচ্ছা, সেখানে কি ছিল? সেখানে হচ্ছে কি একটা রিডিং রুম ছিল, তাই না? তাহলে হচ্ছে দেয়ার ইউজ টু বি আ রিডিং রুম। আচ্ছা, তার মানে লেফট এন্ট্রেন্সের বাম পাশে একটা সময় একটা রিডিং রুম ছিল, দেয়ার ইউজ টু বি এ রিডিং রুম। আচ্ছা, এখন ডান পাশে কি ছিল? আমরা দুইটাকে একসাথে অ্যাড করে দিই। উম, সেটা কি ছিল? সেটা হচ্ছে গিয়ে যদি আমরা এখানে একটা হোয়াইল দিয়ে আমরা একটা কন্ট্রাস্টিং সেন্টেন্স তৈরি করতে পারি, সেটা একসাথে একই সাথে এই সেন্টেন্সটাকে একটা কমপ্লেক্স রূপ দিবে, নাম্বারটা আমার বুস্ট হবে। তাহলে হোয়াইল অন দ্য রাইট, সরি, অন দ্য রাইট, ডান পাশে কি ছিল? দেয়ার ওয়াজ অ্যান এনকোয়ারি ডেস্ক, তাই না? এনকোয়ারি ডেস্ক ছিল, তো ইনকোয়ারি ডেস্ক। আচ্ছা, সো এই লাইনটা আমি কি করলাম? এই লাইনে হচ্ছে পাস্টে আমার হচ্ছে গিয়ে বাম পাশে কি ছিল এবং ডান পাশে কি ছিল দুইটাকে একই জায়গায় বলে দিছি। তাহলে এখন পরের লাইনে এখন অবশ্যই আমাকে লিখতে হবে বর্তমানে এখানে কি আছে। তাহলে বর্তমানকে বোঝানোর জন্য আমরা নাও ইউজ করতে পারি। নট নেসেসারি আমাকে বারবার হচ্ছে গিয়ে যে 20 ইয়ার্স এটা ইউজ করতে হবে। যেহেতু আমি উপরে বলেই দিছি এখানে প্রথম লাইনেই যে হচ্ছে যেই চেঞ্জগুলো হয়েছে এগুলো হচ্ছে ওভার দ্য 20 ইয়ার্স হয়েছে, তাহলে আমি হচ্ছে গিয়ে যে এখন আর 20 ইয়ার শব্দটা বারবার ইউজ করার দরকার নেই আমার। জাস্ট আমি নাও বললেই বুঝাবে হচ্ছে বর্তমান, এবং ইউজ টু মানে হচ্ছে গিয়ে 20 বছর আগে। আচ্ছা, তাহলে নাও কি হলো? এ কম্পিউটার রুম। এইখানে যদি আমরা দেখি যে আবার মনে করাই দিচ্ছি আপনাদেরকে, দেখেন রিডিং রুমের জায়গায় হচ্ছে কম্পিউটার রুম চলে আসছে, এনকোয়ারি ডেস্কের জায়গায় ক্যাফে চলে আসছে। আরেকটা জিনিস একটু মাথায় রাখি যে আপনাকে অনেক বেশি ডিটেলস লিখতে হবে না। সাপোজ এখানে রিডিং রুমের ভিতরে ব্রেকেটের মধ্যে নিউজ পেপার, ম্যাগাজিন, এনকোয়ারি ডেস্কের ভিতরে হচ্ছে টিকিট, বুক রিটার্ন এক্সেট্রা এগুলো বলা আছে। অর্থাৎ এই রুমগুলা কী কী সার্ভিস অফার করে সেগুলো এখানে ভিতরে বিস্তারিত বলা আছে। আপনার আসলে মানে বারবার করে বা হচ্ছে কি আদৌ এত ভিতরে ঢোকার দরকার নাই, হ্যাঁ? আমি জাস্ট আমার যেহেতু হচ্ছে গিয়ে ম্যাপের মধ্যে মূলত কোন কার জায়গায় কি আসছে সেটা প্রয়োজন, সো আমার হচ্ছে গিয়ে নামটা দরকার, ভিতরে কি কাজ হচ্ছে সেটা আমার এত বেশি ইম্পর্টেন্ট না।
আচ্ছা, সো সেই জন্য আমি ওখানে বাদ দিচ্ছি এটা। তাহলে আমি বলতেছি এ কম্পিউটার রুম কি করলো তাহলে হচ্ছে গিয়ে রিডিং রুমের জায়গাটা নিয়ে নিছে, তাই না? তাহলে হচ্ছে আমরা বলতে পারি টেকেন দ্য প্লেস অফ দ্য রিডিং রুম। আচ্ছা, তাহলে আমার হচ্ছে গিয়ে কি হলো, কম্পিউটার রুমটা হচ্ছে রিডিং রুমের জায়গাটা নিয়ে নিল, টেকেন দ্য প্লেস অফ দ্য রিডিং রুম। এবং ক্যাফেটা কি করছে দেখি তো আমরা, ক্যাফেটা হচ্ছে গিয়ে এখানে এই যে দেখেন ইনকোয়ারি ডেস্কের জায়গাটা ক্যাফে নিয়ে গেছে, তাই না? তাহলে সেই সাথে আমরা এটাকেও অ্যাড করে দেবো এখানে। অ্যান্ড এ ক্যাফে, সরি, অ্যান্ড এ ক্যাফে হ্যাজ রিপ্লেসড বলতে পারি আমরা, কাকে রিপ্লেস করছে, সে ইনকোয়ারি ডেস্কটাকে, তাই না? সো দ্যাটস ইট। তাহলে আমার হচ্ছে এই লাইনটায় হচ্ছে আমি কি করলাম, আহ, হচ্ছে প্রথম দুইটা ফিচারকে এখানে আমরা ডিসক্রাইব করে দিলাম। মাঝখানের জন্য দিকে যদি তাকাই, একদম লাইব্রেরি সেন্টারে হচ্ছে আগে টেবিল এবং চেয়ার ছিল। এখন দেখেন তো এই জায়গাটা একদম খালি করে দেওয়া হয়েছে। অর্থাৎ টেবিল এবং চেয়ার যেগুলো ছিল মাঝখানে সেটাকে রিমুভ করা হয়েছে। সেটাকে রিমুভ করে নতুন যে জায়গাটা তৈরি হলো, দেখেন এইরকম জায়গাকে আমরা কি বলি, এটাকে আমরা করিডোর বলি বা প্যাসেজ বলি, তাই না? এবং সেটা একদম এন্ট্রেন্স থেকে নিয়ে শুরু করে একদম শেষ মাথা বা শেষ প্রান্ত পর্যন্ত, এই শেষ প্রান্তকে ইংরেজিতে বলা হয় ফার এন্ড। অর্থাৎ এন্ট্রেন্স থেকে ফার এন্ড পর্যন্ত একটা ওপেন স্পেস বা ওপেন করিডোর তৈরি করা হয়েছে। কিভাবে, সেটা টেবল এবং চেয়ারগুলোকে রিমুভ করার মাধ্যমে। সো এইটাকে হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিতে পারি। কানেক্টর হিসেবে হিসেবে আমরা অ্যাডিশনালি ইউজ করতে পারি। অ্যাডিশনালি সেই সঙ্গে তাহলে কি হইলো, দ্য টেবলস অ্যান্ড চেয়ার্স, সেটা কোথায় ছিল, সেটা লোকেশনটা ছিল ইন দ্য মিডল। ওই যে আমি আগে শিখিয়ে দিয়েছি আপনাদের খুব ওয়ার্ডগুলো, মিডল অফ দ্য লাইব্রেরি। আচ্ছা, তাহলে এটাকে হচ্ছে গিয়ে সরায় দেওয়া হয়েছে। এই যে সরায় দেওয়া হয়েছে, কে সরাইছে আমি জানি না, তাই না? কিন্তু সরায় দেওয়া হয়েছে, এটা ইম্পর্টেন্ট। সো সেটাকে আমরা প্যাসিভ ভয়েসে লিখি না, তাহলে আমরা বলতে পারি যেহেতু দুইটা আছে, সাবজেক্টটা প্লুরাল, তাহলে আমার হ্যাভ হবে, তাই না? হ্যাজ হবে না। তাহলে হ্যাভ বিন রিমুভড, সরায় দেওয়া হয়েছে। আমি সহজ ভাষা ইউজ করতেছি। ওই রিমুভের জায়গায় আরও অনেক ওয়ার্ড ইউজ করা যেতে পারে। আপনি এলিমিনেট ইউজ করতে পারেন বা এরাডিকেট ইউজ করতে পারেন, অনেকগুলো অ্যাডভান্স ওয়ার্ড আছে আরও। আচ্ছা, তাহলে টেবলস অ্যান্ড চেয়ার্স ইন দ্য মিডল অফ দ্য লাইব্রেরি হ্যাভ বিন রিমুভড, কী করলো তো, কেন সেটা, টু ক্রিয়েট এ, বলা যেতে পারে যে আমরা কি বলবো, ধরেন এখানে হচ্ছে কি আমরা বললাম যে ওপেন ওপেন করিডোর বলি, একটা খোলা একটা করিডোর তৈরি করার জন্য। আচ্ছা, এখন এই করিডোরটা কোথা থেকে কোন পর্যন্ত, এটা হচ্ছে কি একদম ফ্রম দ্য এন্ট্রেন্স একেবারে টু দ্য এন্ট্রেন্স থেকে নিয়ে একদম শেষ মাথা পর্যন্ত, তাই না? তাহলে ফার এন্ড অফ দ্য বিল্ডিং বলে দিই আমরা, বিল্ডিংয়ের শেষ মাথা পর্যন্ত। সো এই হচ্ছে গিয়ে আমার বডির হচ্ছে আমরা এখানে মূলত প্রথম বডিটার মধ্যে আমরা দুই তিনটা ফিচার কভার করছি। এই রিডিং রুম, এনকোয়ারি ডেস্ক, টেবল চেয়ার, এই অংশগুলোকে কভার করে দিছি আমরা প্রথম বডির মধ্যে। বডির বিষয়টা পুরোপুরি আপেক্ষিক, আপনি যে কয়টা বডি ইচ্ছা তৈরি করতে পারেন। আমি প্রিফার করি 2 থেকে 3টা বডি, এর বেশি অবশ্যই যাওয়া উচিত না। তো যা যা ফিচার আছে এগুলাকে আপনি ভাগ ভাগ করে এক একটা বডির মধ্যে 2 থেকে 3টা ফিচার অ্যাড করে দিলেন। ঠিক আছে, সো এই বডিটা আমরা এ পর্যন্তই রাখলাম, চলেন একটা নতুন বডি তৈরি করি আবার। আচ্ছা, তাহলে এখন আমরা কোন ফিচারটা বলতে পারি? আমরা এই রিডিং রুম, এনকোয়ারি ডেস্ক আর টেবিল চেয়ার এই 3টা কভার করে ফেলছি। এখন হচ্ছে হয়তোবা স্বভাবতই যে কেউ ভাবতে পারি যে অ্যাডাল্ট ফিকশন বুক বা অ্যাডাল্ট নন ফিকশন বুক, যেহেতু এইগুলা হচ্ছে গিয়ে আমার রিডিং রুম বা এনকোয়ারি ডেস্কের কাছাকাছি, সো এগুলার কথা আমরা বলতে পারি। কিন্তু এগুলার কথাটা বলা একটু মুশকিল। কেন মুশকিল? কারণ আপনি এগুলার লোকেশনটাকে আমরা কিভাবে বলবো যে রিডিং রুমের পাশে, তাই না? এখন রিডিং রুমের পাশে বা সাইডে যদি বলি, সেটা আসলে স্পেসিফিক হয় না। কেন হয় না? কারণ এই সাইডটাও হচ্ছে আমার রিডিং রুমের পাশ, এই সাইডটাও হচ্ছে আমার রিডিং রুমের পাশ, তাই না? তাহলে হচ্ছে গিয়ে যে একটু অ্যাম্বিগুইটি বা হচ্ছে একটু কনফিউশন থাকে যদি আমরা হচ্ছে এইটাকে রেফারেন্স ধরে এদের কথা বলতে যাই, তাই না?
সো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে বেটার ওয়ে হচ্ছে, যেহেতু এই কোণাগুলাকে আমরা খুব সহজেই ডিসক্রাইব করার জন্য মতো ওয়ার্ড আমাদের হাতে আছে। সো যে কোনো একটা ঘরের একটা কর্নারকে আমরা টার্গেট করতে পারি। দেন এই ধরেন ফিকশন বুকটাকে আমরা কিভাবে বলতে পারবো, তার পরের লাইনে যে সাপোজ আমি এই কম্পিউটার গেমস রুমটা কথা ডিসক্রাইব করলাম, আর রিডিং রুম তো আগেই করছি, তাহলে ফিকশন বই বুকের সেকশনটা কোথায়, এই দুইজনের মাঝখানে, কম্পিউটার গেমস এবং রিডিংয়ের মাঝখানে। তো তখন কিন্তু ফিকশন বুকের লোকেশনটা অনেক বেশি স্পেসিফিক এবং কারেক্ট হবে। সো সেজন্য চলেন আমরা এই যে উপরের কর্নারগুলোকে আমরা আগে কভার করে চলে আসি। এখন উপরের কর্নারটা ধরেন হচ্ছে, সাপোজ আমরা এটা কভার টার্গেট করি, চলেন কম্পিউটার গেমস রুম আগে ছিল। এখন হচ্ছে কি এটাকে কি করা হয়েছে, স্টোরি টেলিং ইভেন্টের জন্য এই জায়গাটা বরাদ্দ দেওয়া হয়েছে। স্টোরি টেলিং ইভেন্ট মানে হচ্ছে এখানে গল্প বলার অনুষ্ঠান হয় এখন, হ্যাঁ। এখন ওই একটা অনুষ্ঠানের মধ্যে স্বাভাবিকভাবেই দর্শক শ্রোতা যারা আছে তাদের বসার প্রয়োজন হবে। সো বসার প্রয়োজনে কি করা হয়েছে, দেখেন রুমের সাইডে সাইডে সোফার ব্যবস্থা করা হয়েছে। যেহেতু এখানে একটা ইভেন্ট আয়োজন হচ্ছে, সো এখানে বসার ব্যবস্থা থাকা লাগবেই। সেই সাথে আরেকটা জিনিস যদি খেয়াল করেন, দেখেন এই রুমটা আগে যতটুকু ছিল এখন সাইজটা একটু বাড়ানো হয়েছে, অর্থাৎ রুমটাকে একটু এক্সটেন্ড করা হয়েছে, বর্ধিত করা হয়েছে। সো এই হচ্ছে গিয়ে এখানকার আমাদের পরিবর্তনগুলো। সো এটাকে চলেন আমরা এখানে আরেকটা বডিতে লিখে লিখে ফেলি এটাকে নিয়ে। এখন ওই যে যেটা বলছিলাম আমরা, যে এটাকে আমরা কি বলতে পারি, যেহেতু একদম উপরের দিকে সাইডে, তাহলে হচ্ছে টপ লেফট কর্নার, তাই না? এটা বলতে পারি। এবং এখানে আরেকটা বেটার ওয়ার্ড আছে, বা বেটার বলবো না, কিন্তু আরেকটা ওয়ার্ড আছে, আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে আমরা বলতে পারি ফার ইন্ট। ফার ইন্ট বললে, একসাথে বললে অবশ্যই এর মাঝখানটা হাইফেন হবে। সরি, আমি ফার ইন্ট হবে না, ফার লেফট ইন্ট হবে। ফার লেফট ইন্ট, ফার লেফট ইন, ফার মানে কি একদম দূরে। তাহলে আমি এন্ট্রেন্স দিয়ে ঢোকার পর এটা হচ্ছে একদম শেষ মাথায়। এই জন্য এটা আমার নাম দিলাম ফার, এবং লেফটে যেহেতু আছে ফার লেফট ইন। তাহলে এটাও যা আমার হচ্ছে গিয়ে টপ লেফট কর্নার, এটাও তা একই জিনিস। আমি জাস্ট একটা ভেরিয়েশন এনে দেখাইলাম আপনাদেরকে এখানে। তাহলে এইটা হচ্ছে আমার লোকেশনটা। এখানে কি হয়েছে, এ রুম, এ রুম ওয়াজ, আগে কি ছিল ফার্স্ট আমরা বলি প্রিভিয়াসলি, সেটা কি করে তো ইউজ ফর, আমরা নামগুলা বলি ওখানে যেহেতু বলা আছে কি কি ছিল জানি, সিরিজ, তারপরে হচ্ছে গিয়ে আর কি ছিল দেখি আসি, চলেন আমরা একটু, সরি, সিডি ছিল, তারপর হচ্ছে গিয়ে কি ছিল, আর সিরিজ ছিল, ভিডিওস ছিল, কম্পিউটার গেমস ছিল, তাই তো? এই ওয়ার্ডগুলো আমরা লিখতে পারি, সিরিজ, ভিডিওস, তারপর হচ্ছে কম্পিউটার গেমস। আচ্ছা, সো এই পারপাসে হচ্ছে গিয়ে এই প্রিভিয়াসলি এই লোকেশনটাকে ইউজ করা হইতো। এখন 20 বছর, সরি, 20 বছর পর হচ্ছে গিয়ে আমার কি হলো, 20 বছর পর এই জায়গাটাকে আমরা রিপারপাস করলাম। সেটা হচ্ছে গিয়ে কি দিয়ে, রিপারপাস না, শুধু ফার্স্টে হচ্ছে আমরা এক্সটেন্ড করলাম। তারপর হচ্ছে গিয়ে আমার কি করলাম, আমরা স্টোরি টেলিং ইভেন্টের ব্যবস্থা করলাম। সেই জন্য আবার কি সোফা প্রয়োজন হয়েছে, সোফাগুলোকেও কি এখানে ইনক্লুড করে দিছি, তাই তো? তাহলে যেহেতু 20 বছর পর এটা হয়েছে, 20 বছর মানে 2 দশক, তাই না? 10 বছরে এক ডিকেট, একটা দশক বা ডিকেইড হয়। তাহলে 20 বছরে আমরা বলতে পারি 20 বছরকে 2 ডিকেটস, 2 ডিকেটস লেটার। 20 বছর পর, 20 বছর পর কি হইলো, আমরা বলতে পারি যে দিস রুম, শুরুতে আমরা যেটা বাড়ানো হয়েছে সেটা বলি হ্যাজ বিন এক্সটেন্ডেড। দেখেন এখানে আমার অবশ্যই কি লাগবে, প্যাসিভ ভয়েস করা লাগবে, যে এটাকে বাড়ানো হয়েছে, কে বাড়াইছে আমরা জানি না, এবং সেটা ইম্পর্টেন্টও না। সো এই রুমটাকে বাড়ানো হয়েছে, এটাকে আমরা ইংরেজিতে বলি প্যাসিভ করে, দিস রুম হ্যাজ বিন এক্সটেন্ডেড। কেন এক্সটেন্ড করা হলো, সেটা হচ্ছে কি আমার সোফা ইনক্লুড করার জন্য, বা অ্যাকোমোডেট করার জন্য, যেটাই আমরা ইউজ করি, টু ইনক্লুড সোফাস ফর স্টোরি টেলিং ইভেন্ট। আচ্ছা, সো এই হচ্ছে গিয়ে আমার মোটামুটি এই হচ্ছে গিয়ে আমার এখানকার স্টোরি টেলিং ইভেন্ট, তাই না? স্টোরি টেলিং, কোথাও ভুল করলাম এখানে, স্টোরি, এখানে আমরা একটা এস দিচ্ছি, আমরা একটা এস দিই, স্টোরি টেলিং ইভেন্টস। এই হচ্ছে গিয়ে আমার মোটামুটি এখানে হয়ে গেল। তাহলে সেই সাথে আর কি পরিবর্তন হয়েছে, আর আরও একটা পরিবর্তন আছে, তাই না? সেটা যদি আমরা খেয়াল করি, দেখেন তো, যে এই রুমটাকে বাড়ানোর পরে অতিরিক্ত জায়গাটুকুতে কি করা হয়েছে, চিলড্রেনদের ফিকশন বুক রাখা হয়েছে, যেটা আগে ছিল না, তাই না? তাহলে এটা, এই লাইনটাকে আমরা এখানে এটার সাথে শেষ করে দিই।
তাহলে এখানে কি করা যায়? এখানে আমরা বলতে পারি যে এটা অ্যান্ড দিয়ে একটা সেন্টেন্স লিখি, একটা কম্পাউন্ড সেন্টেন্স লিখি, একটাও তো লিখিনি আমরা অ্যান্ড সেন্টেন্স। সব কিছুর কম্বিনেশন থাকাই ভালো রাইটিংয়ে, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স সবই থাকা ভালো। সিম্পলটা যত একটু অ্যাভয়েড করা যায় ততই ভালো, মাঝে মধ্যে তো লাগবেই। অ্যান্ড তাহলে চিলড্রেন্স চিলড্রেন্স ফিকশন বুক, তাই না? চিলড্রেন্স ফিকশন বুকস আর বলতে পারি যে নাও প্লেসড বলা যেতে পারে, রাখা হয়েছে। আর নাও প্লেসড বলা যেতে পারে, সেটা কোথায় রাখা হয়েছে? একটা সাইডে, অন ওয়ান সাইড অফ দিস এরিয়া আমরা বলতে পারি। মোটামুটি একটা লাইন লিখলাম আমি, অ্যান্ড চিলড্রেন্স ফিকশন বুকস আর নাও প্লেসড অন ওয়ান সাইড অফ দিস এরিয়া। এই এরিয়া বলতে পারেন বা রুম বলতে পারেন, এই রুম বা এরিয়ার একটা সাইডে হচ্ছে চিলড্রেন্স বুক রাখা হয়েছে। সো এই হচ্ছে গিয়ে আমার এই লোকেশনটার আগের অবস্থা এবং পরের অবস্থা পুঙ্খানুপুঙ্খ আমরা সব কিছু এই একই সেন্টেন্সের মধ্যে বলে দিলাম। এখন আমরা কিন্তু সুন্দর করে অ্যাডাল্ট ফিকশন বুকের যে জায়গাটা, এটাকে স্পেসিফিক ভাবে ডিসক্রাইব করতে পারি, কারণ আমি কম্পিউটার গেমস রুমটাও স্পেসিফিক করছি, রিডিং রুমও করছি, আর অ্যাডাল্ট ফিকশন বুক হচ্ছে এই দুইজনের মাঝখানে আছে, বিটুইনে আছে, তাই না? তাহলে হচ্ছে গিয়ে যে আমরা চলেন এই জায়গাটা আগে কাভার করে ফেলি। সো এটা হচ্ছে অ্যাডাল্ট ফিকশন বুকের জায়গাটা এখন হচ্ছে রেফারেন্স বুক দখল করছে, তাই তো? আর অ্যাডাল্ট আরেকটা জিনিস হচ্ছে ফিকশন বুকের জায়গাটা কোথায়, সেটা হচ্ছে বিটুইন দ্য স্পেস অফ কম্পিউটার গেমস অ্যান্ড রিডিং রুম। এই দুইটা রুমের বিটুইনে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে তো আগে কি ছিল ইন দ্য পাস্ট, আমি প্রতিটা লাইনে দেখেন আগে কি ছিল পরে কি হচ্ছে, আগে কি ছিল পরে হচ্ছে কি হচ্ছে, দুইটার মধ্যে একটা কম্পেয়ার হচ্ছে প্রতিটা লাইন জুড়েই। তাহলে ইন দ্য পাস্ট আমরা বলতে পারি যে ওখানে কি ছিল, অ্যাডাল্ট ফিকশন বুক ছিল। হ্যাঁ, তাদের লোকেশনটা কোথায় ছিল? ওয়ার লোকেটেড, কোথায় লোকেটেড ছিল? আমরা বলতে পারি যে বিটুইন দ্য স্পেস অফ কম্পিউটার গেমস অ্যান্ড দ্য রিডিং রুম, রাইট? সো এই হচ্ছে গিয়ে সরি এখানে, তাহলে কি হলো, ইন দ্য পাস্ট অ্যাডাল্ট ফিকশন বুকস ওয়ার লোকেটেড বিটুইন দ্য স্পেস অফ কম্পিউটার গেমস অ্যান্ড দ্য রিডিং রুম। অতীতে ফিকশন বুকের অবস্থানটা ছিল হচ্ছে গিয়ে কম্পিউটার গেমস এবং রিডিং রুমের মাঝখানে, কিন্তু বর্তমানে এটা চেঞ্জ হয়েছে। তাহলে যেহেতু এখানে একটা অটোমেটিক একটা কি কন্ট্রাস্ট চলে আসে, তাই না? তাহলে বাট যদি আমরা লিখতে পারি, এখন কি হচ্ছে এই লোকেশনটার অবস্থা, দিস লোকেশন ইজ, বলতে পারি আমরা যে আমরা বলতে পারি ফিল্ড উইথ, বলতে পারি রেফারেন্স বুকস। সো এই হচ্ছে অবস্থা আমাদের, বাট দিস লোকেশন ইজ ফিল্ড উইথ, আমরা এখানে হচ্ছে যে আমি টেন্সের কথাটা এখানে উল্লেখ করি না, তাই না? এটা হলো প্রেজেন্ট টেন্স, তাহলে নাও। তাহলে বাট দিস লোকেশন ইজ নাও ফিল্ড উইথ রেফারেন্স বুকস, বর্তমানে এই জায়গাটা হচ্ছে রেফারেন্স বুকের জন্য বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে, বা একদম বই দিয়ে ভর্তি। হ্যাঁ, আপনি নাও ফিল্ড উইথের জায়গায় আপনি বলতে পারেন যে ইজ নাও ডেডিকেটেড টু, বলতে পারেন ডেডিকেটেড টু দ্য রেফারেন্স বুক, অর্থাৎ রেফারেন্স বুকের জন্য এটা একদম উৎসর্গ করে দেওয়া হয়েছে। এরকম অনেক কিছু লেখা যেতে পারে। তো এইটুকু, এই বডিটা যথেষ্ট বড় হয়ে গেছে, আমি আরেকটা বডিতে আমাদের বাকি যে ফিচারগুলো আছে সেগুলো দিয়ে শেষ করে দেব। আমার বাকি থাকলো কোন অংশটা, আমার এই দুইটা অংশ বাকি থাকলো। সো এটার জন্য আমি আরেকটা বডি দিয়ে আমার লেখাটা শেষ হয়ে যাবে। তাহলে এখন আমাদের জাস্ট এই দুইটা ফিচার বাকি আছে, তাই তো? এখন এই চলেন আগে আবার আগের মতো আমরা চিলড্রেন বুকস যেটা, এটা কোথায় আছে? টপ রাইট কর্নারে আছে, এটাকে ফার্স্টে বলে ফেলি এখানে শুরুতেই। তাহলে অ্যাট দ্য টপ প্লাস হচ্ছে রাইট এবং কর্নার। তাহলে অ্যাট দ্য টপ রাইট কর্নার, এখানে হচ্ছে গিয়ে কি ছিল আগে? এখানে একটা সময় হচ্ছে গিয়ে চিলড্রেন বুক ছিল, তাই না? হোয়ার চিলড্রেন্স চিলড্রেন্স বুক, তাই না? হোয়ার চিলড্রেন বুকস ওয়্যার, এটাকে আমরা বলতে পারি যে ওয়ান্স অ্যাভেলেবল
টপ রাইট কর্নার হয় চিলড্রেন্স বুকস ওয়ার ওয়ান্স অ্যাভেলেবল, টপ রাইট কর্নার যেখানে কিনা একটা সময় চিলড্রেন্সের বুকস অ্যাভেলেবল ছিল, সেই জায়গাটা এখন কি হয়েছে, সেই জায়গাটা হচ্ছে একটা লেকচার রুম দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়েছে, তাই না? বা সেই জায়গায় একটা লেকচার রুম তৈরি করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে লেকচার রুম হ্যাজ নাও বিন বিল্ট। সব কিন্তু প্যাসিভ ভয়েস, তাই না? সরি, আসলে আগেও বললাম, এখন আবার বলতেছি যে সরি, টাস্ক ওয়ানে প্রচুর প্যাসিভ ভয়েসের প্রয়োজন হয়, বিশেষ করে ম্যাপ এবং প্রসেস ডায়াগ্রামে অনেক বেশি। আসলে এখানে অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েস দিয়ে লেখার কোনো সুযোগই নেই, বা সেটা হচ্ছে গিয়ে খুব ইনফর্মাল লেখা হয়ে যাবে। ফর্মাল লেখা লিখতে হলে অবশ্যই আমাকে এখানে প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে। যে কি লিখলাম আমরা এই লাইনটা, তাহলে অ্যাট দ্য টপ রাইট কর্নার হোয়ার চিলড্রেন্স বুকস ওয়ার ওয়ান্স অ্যাভেলেবল, টপ রাইট কর্নার যেখানে আগে চিলড্রেনের বুক অ্যাভেলেবল ছিল, এ লেকচার রুম হ্যাজ নাও বিল্ট, ওই একই জায়গায় এখন হচ্ছে একটা লেকচার রুম তৈরি করা হয়েছে। তাহলে আমার এই অংশটুকুকে আমি ডিসক্রাইব করে দিলাম লেকচার রুম দিয়ে। আচ্ছা, এখন আসি আমার একমাত্র লাস্ট অংশ থাকলো অ্যাডাল্ট নন ফিকশন বুকস। আচ্ছা, এখন আমি আগের মতো বলতে পারি যে এখানে যেভাবে বলছিলাম যে কম্পিউটার গেমস রুম আর রিডিং রুমের মাঝখানে হচ্ছে আমার অ্যাডাল্ট ফিকশন বই বুক ছিল, সেমভাবে এটাকে আমরা বলতে পারি চিলড্রেন বুকস, এবং এনকোয়ারি ডেস্কের মাঝখানে আগে অ্যাডাল্ট নন ফিকশন বুক ছিল, সেটাকে এখন হচ্ছে গিয়ে এই একটা দুটা তিনটা তিনটা সার্ভিস দিয়ে রিপ্লেস করা হয়েছে। এখন আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে গিয়ে দেখেন তো, যেহেতু আমি অ্যাডাল্ট ফিকশন বুকের কথা অলরেডি বলে ফেলছি এই লোকেশনটা, এটা এখন স্পেসিফিক হয়ে গেছে, তাহলে এটার সাপেক্ষে এটার পজিশনটা কি? অবশ্যই হচ্ছে উল্টা, এটা যেখানে তার অপোজিটে হচ্ছে অ্যাডাল্ট নন ফিকশন অবস্থিত, তাই না? তাহলে এই লাইনটার মধ্যে আমরা একটা ভেরিয়েশন আনতে পারি, যেহেতু আমার সুযোগ আছে, এটা যেহেতু বলা হয়ে গেছে, তাহলে অপোজিটের বিষয়টা এখানে দিয়ে আমি সুন্দর করে এই লাইনটা বলতেই পারি। তাহলে আমি যদি আরেকটু খেয়াল করি কি হলো, তাহলে আগে এখানে রেফারেন্স বুক ছিল, এখন হচ্ছে গিয়ে এই কয়টা ফিচার অ্যাডাল্ট ফিকশন বুক, ইনফরমেশন ডেস্ক, সেলফ সার্ভিস মেশিন, তিনটা পারপাসে এই জায়গাটা ইউজ করা হচ্ছে। আরেকটা ভেরিয়েশন আনা যেতে পারে এখানে, সেটা হচ্ছে গিয়ে যে আমরা প্রতি আগের সেন্টেন্সগুলো আগে পাস্টে কী ছিল পরে প্রেজেন্টে কী হয়েছে, এভাবে ধারাবাহিকভাবে ধারাবাহিকতাটা মেনটেন করছি, উল্টায়ও কিন্তু বলা পসিবল। মাঝে মধ্যে ভেরিয়েশন আনাটাই বরং হচ্ছে গিয়ে যে আমি প্রিফার করি। এখানে হচ্ছে গিয়ে আমরা বর্তমানে কী আছে সেটা আগে বলে, অতীতে কী ছিল সেটা হচ্ছে সেন্টেন্সের লাস্ট লাস্ট পর্যায়ে গিয়ে বলতে পারি। তাহলে চলেন হচ্ছে বর্তমান, সেটাকে আমরা কি একটা ফ্রেজ হচ্ছে দিস ডেজ, আজকের দিনে বা বর্তমান সময়ে। এখন কি হয়েছে, আমি অপোজিট দিয়ে বলি, দ্য এরিয়া অপোজিট টু দ্য রেফারেন্স বুকস বলতে পারি আমরা। বুক সেকশন বলি, কোথায় কোথায়, এই তো দুটো একটু হয়ে গেছে। তাহলে এই হচ্ছে দিস ডেজ দ্য এরিয়া, একটু লাগে না অপোজিটের পরে, অপোজিট দ্য রেফারেন্স বুক সেকশনস। আচ্ছা, সেকশন সেখানে কি হয়েছে, এটা হচ্ছে মাল্টিপল পারপাসে হচ্ছে ব্যবহার করা হচ্ছে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে সার্ভস মাল্টিপল পারপাসেস, অথবা আমরা বলতে পারি সিভারাল পারপাস বলতে পারি। আচ্ছা, এখন আমরা কমা দিয়ে বলতে পারি সেগুলা কি কি পারপাস, সাচ অ্যাজ, প্রথমে হচ্ছে গিয়ে এখানে কি কি আছে দেখি তো আমরা, এখানে হচ্ছে কি কি ছিল এখানে, অ্যাডাল্ট ফিকশন বুক, ইনফরমেশন ডেস্ক, আর হচ্ছে সেলফ সার্ভিস মেশিন, এই তিনটা পারপাস, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে সাচ অ্যাজ অ্যাডাল্ট ফিকশন বুক, আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আমার ইনফরমেশন ডেস্ক আছে সেই সাথে, আর আরেকটা হচ্ছে গিয়ে সেলফ সার্ভিস মেশিন ছিল, তাই না? সো তিনটা পারপাসে এটা ইউজ করা হতো, আমি তিনটা পারপাস দিয়ে দিলাম যে আহ, এই পারপাসে হচ্ছে গিয়ে বর্তমান সময় এটাকে ইউজ করা হচ্ছে। এখন এটা আমি আগে কি পারপাস ইউজ হইতো এটা এখন বলি নাই, তাহলে এটা আমি এখন লাস্টে বলে দিই, এটাকে আমি হোয়াইল দিয়ে বলতে পারি একটা কমপ্লেক্স সেন্টেন্স আকারে। হোয়াইল ইন দ্য পাস্ট, পাস্টে কি হতো, দিস সেকশন ওয়াজ,
এই সেকশনটা কি করা হয়েছে, এটা হচ্ছে কি অ্যাডাল্ট নন ফিকশন বুকের জন্য। দেখি তাই ছিল না, অ্যাডাল্ট নন ফিকশন বুক, রাইট? রাইট, এখানে আগে অ্যাডাল্ট নন ফিকশন বুক ছিল। তাহলে হচ্ছে দিস সেকশন ওয়াজ, আমরা বলতে পারি যে এটা রিজার্ভ করে রাখা হয়েছিল, এভাবে বলা যেতে পারে, রিজার্ভ ফর অ্যাডাল্ট নন ফিকশন, নন ফিকশন বুকস। আমি টাইপিং স্পিডটা বাড়ানোর চেষ্টা করতেছি, টাইপিং স্পিড অনেক স্লো, দোয়া করবেন আমার জন্য। এই যুগে আসলে টাইপিং স্পিড স্লো হলে খুব মুশকিল। আপনাদের শেখাইতে গিয়ে আশা করি আমার টাইপিং স্পিডটা একটু বাড়বে। সো এই হচ্ছে গিয়ে মোটামুটি এটা কি দাঁড়াচ্ছে তাহলে আমার, আমি দেখি কোথাও ভুল আছে না। দিস ডেজ দ্য এরিয়া অপোজিট দ্য reference book section serves several purposes. কি সেটা? Such as adult fiction books, information desk, and self-service machines. While in the past, this section was reserved for adult non-fiction books, যেখানে কিনা অতীতে এটা adult non-fiction বুকের জন্য রিজার্ভ করা ছিল বা বরাদ্দ করা ছিল। সো এই তো আমরা একেবারে সবগুলো সেকশনকে বলে দিছি। তবে এটা বলতে গিয়ে আমার ৩টা বডি হয়ে গেছে, একটু লেন্দি হয়ে গেছে লেখাটা। আহ, আপনার প্র্যাকটিস করতে থাকলে লিখতে পারবেন। ২০০ ওয়ার্ড পর্যন্ত আসলে টাস্ক 1, যাদের হাতের লেখা একটু ফাস্ট আছে, ইজিলি লিখে ফেলা যায় ২০ মিনিটে, খুব একটা সমস্যা হয় না। এই হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের আজকের ভিডিওটা। এখন আমি আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে যে উপর থেকে যদি দেখি, কম্পাস ছাড়া যদি ম্যাপ হয় তাহলে সেটাকে কিভাবে ডেসক্রাইব করতে হবে, মূলত এটা আজকের ভিডিওতে আমি কভার করছি। যদি আপনারা মনে করেন যে কম্পাস দেওয়া থাকলেও প্রবলেমে পড়ে যান, তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে কম্পাস থাকলে কিভাবে কভার করব। যদিও সেটা অবশ্যই হচ্ছে গিয়ে যে কম্পাস না থাকার চেয়ে সহজ অনেক, তাই না? তারপরও যদি আপনারা চান আমি সেরকম একটা ভিডিও নেক্সট বানাবো। আর সেই সাথে হয়তো বা আমি এখানে ইনডোরটা কভার করছি, আউটডোর যদি হয় তাহলে আমরা কিভাবে সুন্দর করে সেটা ডেসক্রাইব করতে পারি সেটাও হচ্ছে নেক্সট ভিডিওতে কভার করব। এই ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, সো এটা আজকে এখানেই শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। শেষ পর্যন্ত যারা ছিলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই তো পাশে থাকবেন।